শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। কেয়ার অফ কথকের এই পর্বে আমরা নিয়ে এসেছি কয়েক শতক ধরে পৃথিবীর বুকে এখনও অমলিন একটি ওয়ার্ল্ড ক্লাসিক, জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিং নাগদের দেশে। কয়েকটি পর্বে আমরা এই অভিযানের কাহিনী আপনাদের জন্য নিয়ে আসব। এই পর্বে থাকবে এই অভিযানের প্রথম পরিচ্ছেদ, আর সঙ্গে কিছু দৃশ্যায়ন। ব্রিটিশ সাহিত্যিক জনাথন সুইফট জন্মসূত্রে ব্রিটিশ হলেও তার জন্ম আয়ারল্যান্ডে। তার পিতার নামও ছিল জনাথন সুইফট। প্রথাগত শিক্ষায় ছাত্র হিসাবে তেমন সুনাম না থাকলেও তার জ্ঞানের পরিধি ছিল অগাধ। প্রথম দিকে তিনি কাব্য রচনায় হাতযশ করেন। গ্যালিভার্স ট্রাভেলস বাদ দিলে তার সর্বাপেক্ষা বিখ্যাত রচনা বিদ্রুপাত্মক ভঙ্গিতে লেখা আ টেল অব আ টাব, তার লেখা জার্নালও খুবই বিখ্যাত হয়। তার লেখা নিছক মনোরঞ্জনের জন্য ছিল না, সেখানে প্রতিটি ছত্রে মজার মধ্যেই লুকিয়ে থাকত তৎকালীন আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি। গ্যালিভার্স ট্রাভেলসের মতো রচনাও আদতে চিরাচরিত ভ্রমণ কাহিনীকে বিদ্রূপ করে। মানুষের চরিত্রের বিভিন্ন দিক ও তৎকালীন সমাজবোধের গভীর ছাপেরই প্রতিফলন। গ্যালিভারের অভিযানগুলো কয়েক শতাব্দী পার করেও পুরনো হয়নি। 8 থেকে 80 সবাইকে এখনও ভাসিয়ে নিয়ে যায় এই কাহিনী। বহু গল্প, কবিতা, নাটক, শ্রুতিনাটক, চলচ্চিত্রে এখনও অ্যাডাপ্টেশন হয়ে চলেছে গ্যালিভার্স ট্রাভেলস। শুরু হচ্ছে জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিং নাগদের দেশের প্রথম পর্ব। আমার চঞ্চল প্রকৃতি আর অস্থির জীবন আমাকে শান্তিতে ঘরে চুপ করে বসে থাকতে দেবে না। তা নইলে অত সব কাণ্ড কারখানার পর 2 মাসের মধ্যেই আমার পায়ে কে এমন সুরসুরি দিতে লাগল। অতএব আমি আবার স্বদেশ ত্যাগ করলুম এবং 1702 খ্রিস্টাব্দের 20 জুন ডাউন্সে গিয়ে জাহাজে উঠলুম। জাহাজের নাম অ্যাডভেঞ্চার। ক্যাপ্টেনের নাম জন নিকোলাস, কর্নওয়ালের মানুষ, দক্ষ কমান্ডার। জাহাজ যাবে সুরাট। জাহাজ ছাড়ল। জোর বাতাসের সহায়তায় দক্ষিণ আফ্রিকার একেবারে তলায় আমরা কেপ অব গুড হোপে পৌঁছে গেলুম। বড় বন্দর। এখানে জাহাজে পানীয় জল নিতে হবে। জাহাজ ছাড়বার আগে একটা ছিদ্র আবিষ্কৃত হল। সেটা মেরামত করা দরকার। জাহাজ থেকে মালপত্তর নামাতে হলো। মেরামত করতে সময় লাগবে। শীত পড়ছিল। স্থির হল শীতটা এখানেই কাটিয়ে যাব। অন্য একটা কারণও ছিল। ক্যাপ্টেন অসুস্থ হয়ে পড়েছিলেন। সারা দেহে অজানা ব্যথা। কেপ অব গুড হোপ বন্দর ছাড়তে ছাড়তে মার্চ মাস হয়ে গেল। পাল তোলা হলো। পালে বাতাস লাগলো। পাল ফুলে উঠল। জাহাজ চলল। ম্যাডাগাস্কার প্রণালী একদিনে পার হলুম নির্ঝঞ্ঝাটে। কিন্তু প্রণালী পার হয়ে ম্যাডাগাস্কার দ্বীপের উত্তরে 5 ডিগ্রি অক্ষাংশে যখন পৌঁছলুম, তখন থেকেই গোলমাল আরম্ভ হল। এই অঞ্চলে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত উত্তর আর পশ্চিম দিক থেকে প্রবল বেগে বাতাস বইতে থাকে। 19 এপ্রিল থেকে বাতাসের বেগ উত্তরোত্তর বাড়তে লাগল, বিশেষ করে পশ্চিমা বাতাসটা। বাতাস নয়, রীতিমতো ঝড়। ঝড়ের দাপাদাপি চলল 20 দিন। ঝড় আমাদের তাড়িয়ে এনেছে মলাক্কা দ্বীপের পূব দিক পর্যন্ত। ঝড় এক সময়ে শান্ত হল। ক্যাপ্টেন হিসেব করে বললেন, আমরা আমাদের পথ থেকে 3 ডিগ্রি সরে এসেছি। সমুদ্র তখন শান্ত। কিন্তু আমার মন শান্ত হল না, কারণ এদিককার সমুদ্র আমাদের জানা আছে। যে কোনো মুহূর্তে আবার ঝড় উঠতে পারে
এবং আমরাও সেজন্য প্রস্তুত হলুম। ভালোভাবে প্রস্তুত হতে না হতে পরদিনই ঝড় উঠল। ঝড় আসছে দক্ষিণ দিক থেকে। এ ঝড়ের নাম দক্ষিণ মৌসুমি, সার্দার্ন মনসুন। ঝড়ের বেগ বাড়বে আমরা জানি। জাহাজ সামলানো খুবই দুরূহ ব্যাপার। জাহাজে অনেক আকারের অনেক পাল আছে, সেসবের পৃথক নামও আছে। বাতাস অনুসারে সেসব পাল খাটাতে হয়, ওঠাতে হয়, নামাতে হয়। দারুণ পরিশ্রমের ব্যাপার। এবং ঠিক সময়ে ঠিক কাজটি না করতে পারলে যে কোনো সময়ে বিপদ আঘাত করবে। এর ওপর মাস্তুল, হাল ও জাহাজের অন্যান্য অংশও সামলাতে হয়। সোজা কথা নয়। তারপর আছে নাবিকদের মেজাজ। কখন কে কি মেজাজে থাকবে তা সেই নাবিক নিজেই জানে না। এসব তো গেল প্রাকৃতিক ব্যাপার। তারপর ভয় আছে জলদস্যুদের। তারাও যে কখন কোন দিক থেকে এসে চড়াও হবে কে জানে। যাই হোক, দক্ষিণ মৌসুমে ঝড় উঠল। আমাদের প্রচণ্ড বেগ দিতে লাগলো। আহার নিদ্রা একরকম ত্যাগ করে জাহাজের পাল, হাল, মাস্তুল এই সব নিয়ে সর্বদা ব্যস্ত রইলুম। তবুও জাহাজকে ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারলুম না। আমাদের তখন একমাত্র লক্ষ্য ছিল জাহাজ বাঁচানো। অতএব কোন দিকে যাচ্ছি জানি না। ঝড় একদিন থামল। জাহাজখানা বেশ মজবুত ছিল, তাই এ যাত্রা বেঁচে গেলাম। ঝড় থামলেও বাতাসের বেগ আছে, ফলে আমাদের জাহাজ তরতর করে এগিয়ে যাচ্ছে। অনুমান করা হলো আমরা বোধহয় আমাদের পথ থেকে 500 লিগ সরে গেছি। কিন্তু কোন সমুদ্রের কোথায় আছি তা আমাদের প্রবীণতম নাবিকও বলতে পারল না। আমাদের জাহাজে প্রচুর খাদ্য ছিল। অত পরিশ্রম সত্ত্বেও আমাদের সকলের স্বাস্থ্য বেশ ভালো ছিল। কিন্তু একটা সংকট দেখা দিল। পানীয় জল ফুরিয়ে এসেছে। আর একটা সমস্যা, আমরা এখন কোন দিকে যাব? সুরাটের পথে ফিরে যাবার চেষ্টা করাই উচিত, কিন্তু কোথায় আছি তাই তো বুঝতে পারছি না। শেষে না বরফ জমা সমুদ্রে চলে যাই। মাস্তুলের মাথায় একজন ছোকরাকে বসিয়ে রাখা হয়েছে। সে মাঝে মাঝে হাঁক পারছে। 1703 খ্রিস্টাব্দের 16 জুন তারিখে হাঁক দিল, ডাঙা দেখা যাচ্ছে। 17 তারিখে আমরা বেশ স্পষ্টই দেখতে পেলুম একটা মস্ত বড় দ্বীপের অংশ, অথবা মহাদেশও হতে পারে, কারণ আমরা তখনও ঠিক বুঝতে পারছিলুম না। ওই দ্বীপ বা দেশ থেকে লম্বা খানিকটা জমি সমুদ্রের দিকে এগিয়ে এসেছে, আর সমুদ্রের একটা খাঁড়ি ডাঙার ভেতরে ঢুকে গেছে। কিন্তু খাঁড়িটা গভীর নয়। 100 টনের ওপর জাহাজ ভেতরে ঢুকতে পারবে না। আমরা ওই খাঁড়ির 1 লিগের মধ্যে নোঙর ফেললুম। ভেতরে যদি পানীয় জল পাওয়া যায়, এজন্য আমাদের ক্যাপ্টেন পাত্রসহ 12 জন সশস্ত্র নাবিককে লম্বা নৌকোয় চাপিয়ে পাঠালেন। আমিও সঙ্গে যাবার অনুমতি চাইলুম। দেশটা একটু দেখতে চাই এবং যদি কিছু আবিষ্কার করতে পারি সেই আশায়। নৌকো থেকে ডাঙায় নেমে আমরা ভেতরে এগিয়ে চললুম। কিন্তু কোনো নদী বা ঝর্ণা, এমনকি মানুষের কোনো বাসভূমিও আমাদের চোখে পড়ল না। অন্যান্য সকলে যখন সমুদ্রের উপকূলের দিকে গেল, সেখানে যদি স্বাদু জল পাওয়া যায়, আমি তখন ভেতরের দিকে এগিয়ে চললুম। ভেতরে মাইলখানিক ঢুকে পড়লুম। মনে হলো দেশটা অনুর্বর, পাথুরে। ক্লান্তি অনুভব করতে লাগলুম এবং উল্লেখযোগ্য কিছু দেখা যাবে না অনুমান করে আমি খাঁড়ির দিকে ফিরতে লাগলুম। সমুদ্র বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। আমি দেখলুম আমার সঙ্গী নাবিকেরা নৌকায় উঠে পড়েছে এবং প্রাণপণে নৌকা চালিয়ে জাহাজের দিকে এগিয়ে চলেছে। যদিও কোনো কাজ হতো না, তবুও আমি ওদের চিৎকার করে ডাকতে গেলুম এবং তখনই দেখলুম বিশাল একটা প্রাণী দ্রুত ওদের দিকে এগিয়ে চলেছে। প্রাণীটা 1 হাঁটু জলে নেমে পড়েছে, লম্বা লম্বা পা ফেলছে। আমাদের লোকেরা তখন তার থেকে 1/2 লিগ দূরে। জলের নিচে
ছুঁচলো পাথর থাকে। জলও গভীর হচ্ছে, তাই প্রাণীটা আর এগিয়ে গিয়ে নৌকোটা ধরতে পারল না। এই ঘটনার বিবরণ আমি পরে শুনেছিলুম, কিন্তু এখন যা ঘটছিল বা ঘটতে যাচ্ছে তা দাঁড়িয়ে দেখবার মতো আমার সাহস তখন ছিল না। যে দিক থেকে এসেছিলুম আমি সেই দিকে প্রাণপণে ছুটতে লাগলুম। তারপর একটা উঁচু পাহাড়ে উঠে দেশটা দেখবার চেষ্টা করতে লাগলুম। দেখলুম সারা অঞ্চলেই জমি চাষ করা হচ্ছে, কিন্তু আমি অবাক হলুম ঘাসের দৈর্ঘ্য লক্ষ্য করে। সম্ভবত গবাদি পশুর জন্য যেগুলি আঁটি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেগুলি অন্তত 20 ফুট লম্বা। পাহাড় থেকে নেমে আমি একটা বার্লি ক্ষেতের মাঝ পথ দিয়ে হাঁটতে লাগলুম। পথটা আমার কাছে বেশ চওড়া মনে হলো, কিন্তু এখানকার অধিবাসীদের কাছে সেটা নিশ্চয়ই গলিপথ। এই পথ ধরে আমি হেঁটে চললুম, কিন্তু উভয় দিকে কিছু দেখতে পাচ্ছি না। শস্য দেখে মনে হলো ফসল কাটার সময় হয়েছে। বার্লির শীষগুলো 40 ফুট উঁচুতে হাওয়ায় দুলছে। 1 ঘন্টা হাঁটার পর ক্ষেতের শেষ প্রান্তে পৌঁছলুম। বেড়া গাছ দিয়ে ক্ষেতটি ঘেরা, আর সেই বেড়া অন্তত 120 ফুট উঁচু হবে। বড় গাছগুলি যে কত উঁচু তা আমি হিসেব করতে পারলুম না। এই ক্ষেত থেকে পাশের ক্ষেতের মাঝে একটা বাঁধ, কিন্তু তার ওপারে যাবার জন্য ধাপ কাটা আছে। 4টে করে মোট ধাপ। একেবারে মাথায় আছে একটি পাথর। এই বাঁধ পার হওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ প্রতি ধাপ 6 ফুট উঁচু, আর মাথার ওপর পাথরটা 20 ফুটের ওপর তো হবেই। বেড়ার মাঝে কোনো ফাঁক আছে কিনা আমি খোঁজ করছি, তখন দেখলুম অপর দিকের ক্ষেত থেকে এই দেশের একজন অধিবাসী ধাপ কাটা বাঁধের দিকে এগিয়ে আসছে। খানিকটা আগে আমাদের নৌকো তাড়া করতে যে মানুষটাকে দেখেছিলুম, এর আকারও তত বড়। লোকটা গির্জার চূড়োর সমান লম্বা হবে, আর মনে হলো একবার পা ফেলছে আর 10 গজ এগিয়ে আসছে। আমি যতটা অবাক হলুম ভয়ও পেলুম ততটা, এবং বার্লি ক্ষেতের মধ্যে লুকোবার চেষ্টা করতে লাগলুম। লোকটা তখন ধাপ কাটা বাঁধের ওপর উঠে পড়ে তার ডান দিকের ক্ষেতে ঘাড় ফিরিয়ে কাকে যেন ডাকছে। গলার আওয়াজ কি যেন আকাশ ফাটিয়ে ভেরি বাজছে। তার কান ফাটানো গলার আওয়াজ শুনে আমার মনে হয়েছিল যেন বাজ পড়ছে। তার ডাক শুনে তারই মতো 7টা দৈত্য এলো। তাদের প্রত্যেকের হাতে শস্য কাটবার কাস্তে। প্রতিটা কাস্তে আমাদের অন্তত 6টা কাস্তের সমান। প্রথম লোকটির মতো এই লোকগুলির পরিচ্ছদে তফাৎ আছে। এরা বোধহয় ওর ভৃত্য বা জন্মজুর, কারণ প্রথম ব্যক্তির কথা শুনে আমি যে ক্ষেতে লুকিয়েছিলুম সেই ক্ষেতে বার্লি কাটতে এলো। আমি যতদূর সম্ভব তাদের থেকে দূরে সরে যেতে চেষ্টা করলুম, কিন্তু ক্ষেতে বার্লি গাছ এত ঘন যে আমি তাদের ফাঁক দিয়ে তাড়াতাড়ি যেতে পারছি না। গাছের ফাঁক কোথাও কোথাও 1 ফুটেরও কম। সেইটুকু ফাঁক দিয়ে তাড়াতাড়ি পালানো সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করে এগিয়ে চললুম, এবং এমন একটা জায়গায় পৌঁছলুম যেখানে বৃষ্টি ও হাওয়ার ফলে গাছগুলো মাটিতে শুয়ে পড়েছে। ওই জায়গাটা পার হওয়া আমার পক্ষে অসম্ভব। তাছাড়া বার্লির শীষগুলো ছুঁচলো আর গাছের পাশ ধারালো। নড়তে গেলে হাত পা কাটছে, কিংবা শীষের খোঁচা লেগে জামা কাপড় ছিঁড়ছে। এদিকে আবার কয়েকজন জন্মজুর আমার পিছনে 100 গজের মধ্যে এসে গেছে। কি যে করি! পথশ্রম, দুঃখবোধ ও হতাশায় আমি ভেঙে পড়ছি। 2টো খাঁজের মধ্যে একটা জায়গা বেছে নিয়ে আমি যতদূর সম্ভব নিজেকে গুটিয়ে সুটিয়ে শুয়ে পড়লুম। মনে মনে ভাবতে লাগলুম, জীবন শেষ হয়ে যাক। আমি আমার হতভাগিনী বিধবা আর পিতৃহীন সন্তানদের কথা চিন্তা করতে লাগলুম। হায়, আমি কি মূর্খ! বন্ধু ও আত্মীয়দের পরামর্শ উপেক্ষা করে কেন আমি দ্বিতীয়বার সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লুম?
মনের এই বিক্ষুব্ধ অবস্থায় লিলিপুটদের কথা মনে পড়ল। আমাকে দেখে তারা ভেবেছিল এত বড় অতিকায় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নেই। সে দেশে একটা পুরো নৌবহর আমি আমার হাত দিয়ে টেনে এনেছিলুম, এবং আর যেসব কাণ্ডকারখানা করেছি সেসব তো তাদের দেশের ইতিহাসে লেখা থাকবে, যা তাদের বংশধররা হয়তো বিশ্বাসই করবে না। যদিও সারা লিলিপুট দেশ সেই অসম্ভব ঘটনার সাক্ষী। এই দৈত্যদের মধ্যে এসে আমি ভাবতে লাগলুম যে আমাদের মধ্যে মাত্র একটি লিলিপুট দ্বীপবাসী ক্ষুদ্র প্রাণী যদি এসে পড়ত, তাহলে তার যে বেদনাদায়ক অভিজ্ঞতা হতো, এখন এই দৈত্যদের মাঝে পড়ে আমার সেই অভিজ্ঞতা হতে চলেছে। লিলিপুটদের দেশে আমি কি বাহাদুরেই না দেখিয়ে এসেছি ভেবে আমার অনুতাপ হতে লাগল। যদি ধরে নেওয়া যায় যে মানুষ তার দেহের অনুপাতে বর্বর ও নিষ্ঠুর হয়, তাহলে আমি এই বিরাটকায় দৈত্যদের কাছে কীরকম ব্যবহার আশা করতে পারি? ওরা কেউ যদি আমাকে ধরে ফেলে, আমরা যেমন একটা ছোলার দানা গিলে ফেলতে পারি বা চিবিয়ে খাই, ওরা তো আমাকে সেইভাবে খেয়ে ফেলবে। তবে দার্শনিকেরা নাকি বলেন এই পৃথিবীতে তুলনা না করলে কিছুরই ছোট বা বড় নেই। লিলিপুটরাও হয়তো তাদের চেয়েও ক্ষুদ্র মানবিক প্রাণীর দেখা পেতে পারে, তাদের ওপর কর্তৃত্বও করতে পারে। আর যে বিরাট আকারের দৈত্যদের আমি দেখছি, হয়তো এদের চেয়েও আরও বড় আকারের মানুষ আছে কোনো দেশে, যে দেশ আজও আবিষ্কৃত হয়নি। আমি ভয় তো পেয়েছি, হতবুদ্ধিও হয়ে গেছি। কি যে করব কিছুই ভেবে ঠিক করতে পারছি না। আমি যখন এইভাবে নিজেকে নিয়ে বিব্রত, সেই সময় সভয়ে দেখলুম আমি যে খাঁজে আশ্রয় নিয়েছি তার 10 গজের মধ্যে একটা দৈত্য এসে পড়েছে। আমার ভয় হলো ও পরের ধাপে বোধহয় আমাকে মারিয়ে ফেলবে, অথবা ওর কাস্তে দিয়ে আমাকে 2 টুকরো করে ফেলবে। ও কি করল তা হয়তো আমি জানতেও পারবো না। প্রাণ ভয়ে ভীত হলেও যখন দেখলুম দৈত্যটা পা তোলবার উপক্রম করছে, আমি তখন প্রাণপণে জোরে চিৎকার করে উঠলুম। আমার চিৎকার দৈত্যের কানে পৌঁছল। সে দাঁড়িয়ে পড়ল, তারপর কোমর বাঁকিয়ে নিচু হয়ে এদিক ওদিক দেখতে লাগল। ভাবছি আবার চিৎকার করে ওর দৃষ্টি আকর্ষণ করব কি না। এমন সময়ে দৈত্যটা আমাকে দেখতে পেল। আমাকে সঙ্গে সঙ্গে তুলে নিল না, কি ভাবল। অনেক সময় ক্ষুদ্র প্রাণী বা কীটপতঙ্গরা দংশন করে বা হুল ফুটিয়ে দেয়। স্বদেশে আমার নিজেরই এমন অভিজ্ঞতা হয়েছে। শেষ পর্যন্ত সে তার তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে আমাকে টপ করে তুলে নিল এবং 3 গজ আন্দাজ দূরে ধরে আমাকে নিরীক্ষণ করতে লাগল। আমার চিৎকারটা তার কাছে বোধহয় ওদের নিজেদের মতোই মনে হয়েছিল, যদিও ওদের কণ্ঠস্বরের তুলনায় মৃদু। তাই আমাকে তুলে নিয়ে আমার আকার প্রকার লক্ষ্য করতে লাগল। ওর হাতে আমি তখন মাটি থেকে অন্তত 60 ফুট উঁচুতে। ওর আঙুলের চাপে আমার দুদিকের পাঁজরে ব্যথা লাগছিল। পাছে আঙুল ফসকে পড়ে যাই এই জন্যেও বোধহয় আমাকে ঈষৎ জোরে ধরে রেখেছিল। যাই হোক, আমি ঠিক করলুম এ অবস্থায় হাত পা নাড়া ঠিক হবে না, কারণ এখান থেকে পড়লে হাড়গোড় চূর্ণ হয়ে যাবে। আমি সাহস করে সূর্যের দিকে চাইলুম। তারপর প্রার্থনার ভঙ্গিতে 2 হাত জড়ো করে করুণ স্বরে আমার বিপজ্জনক অবস্থার কথা নিবেদন করলুম। কারণ আমার ভয় হচ্ছিল দৈত্যটা আমাকে হয়তো আছড়ে মাটিতে ফেলে দেবে, ঠিক আমরা যেভাবে বাজে ক্ষুদ্র প্রাণীকে মাটিতে আছড়ে মেরে ফেলি। আমার গ্রহ বোধহয় আমার অনুকূলে। দৈত্যটা আমার কণ্ঠস্বর শুনে ও হাত পা নাড়া দেখে কৌতূহলী হল, এবং আমার ভাষা না বুঝলেও তাদের মতো কথা বলছি এটুকু বোধহয় সে বুঝতে পারল। ইতিমধ্যে আমার দুপাশে যন্ত্রণা হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে। আমি আমার 2 পাশে চেয়ে দৈত্যকে বোঝাবার চেষ্টা করতে লাগলুম যে আমার ভীষণ লাগছে, অত জোরে চেপে ধরো না। দৈত্যটা বোধহয় আমার ইঙ্গিত বুঝতে পারল। সে আমাকে তার জামার একটা খাঁজে বসিয়ে দিল
এবং আমাকে সেইভাবে নিয়েই তার মনিবের দিকে ছুটল। মনিব একজন সঙ্গতিসম্পন্ন চাষি, আর এই দৈত্যটাকেই আমি প্রথমে খেতে দেখেছিলুম। চাষি মনিব তার মজুরের কাছ থেকে আমার বিষয়ে শুনল। ওদের কথা বলার ভঙ্গি দেখে আমার তাই মনে হচ্ছিল। মনিব আমাদের ছড়ির আকারে একটা শুকনো খড় তুলে নিল, তারপর সেইটের ডগা দিয়ে আমার জামা তুলল। জামাটা যে পোকার আবরণের মতো নয়, ও বোধহয় তাই দেখতে চাইল। ফুঁ দিয়ে আমার মাথার চুল উড়িয়ে দেখল, তারপর আমার অঙ্গ প্রত্যঙ্গ ও আমার চোখ মুখ ভালো করে দেখতে লাগল। সে তার শ্রমিকদের ডেকে জিজ্ঞাসা করল। পরে আমি জানতে পেরেছিলুম যে খেতে আমার মতো ক্ষুদ্র প্রাণী তারা আর দেখেছে কিনা। তারপর সে আমার পিঠের দিক ধরে আমাকে আস্তে আস্তে আমার 2 পা ও 2 হাতের ওপর নামিয়ে দিল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে কয়েক পা এগিয়ে ও তারপর পেছিয়ে হেঁটে তাদের বুঝিয়ে দিলুম আমার পালিয়ে যাবার কোনো মতলব নেই। তারা সকলে আমাকে ঘিরে বসে আমার নড়াচড়া ভালো করে দেখতে লাগল। আমি আমার মাথার টুপি খুলে কোমর বেঁকিয়ে মনিবকে অভিবাদন জানিয়ে হাঁটু ও মুখ তুলে নিবেদনের ভঙ্গিতে যত জোরে সম্ভব কয়েকটা কথা বললুম। তারপর স্বর্ণমুদ্রা ভর্তি একটা থলি পকেট থেকে বার করে সবিনয়ে তাকে উপহার দিলুম। থলিটি সে হাতে তুলে নিয়ে চোখের কাছে তুলে ধরে দেখবার চেষ্টা করতে লাগল জিনিসটা কি। জামার হাতা থেকে একটা পিন বার করে থলিটা খুঁচিয়ে দেখল, কিন্তু বুঝতে পারল না। তখন আমি তাকে ইশারা করে হাত নামাতে বললুম। হাত নামালে আমি তার হাত থেকে থলেটা নিয়ে সেটা খুলে স্বর্ণমুদ্রাগুলো বার করে তার হাতে দিলুম। স্পেন দেশের 4 পিস্টলের 6টি মুদ্রা এবং 20-30টি ছোট মুদ্রা ছিল। মনিবমশাই করে আঙুলটা জিভের ডগে ভিজিয়ে সবথেকে বড় মুদ্রাটা তুলে নিয়ে দেখতে লাগল, কিন্তু এগুলো কি হতে পারে তা সে বুঝতে পারল না। সে আমাকে ইশারা করল মুদ্রাগুলো আবার থলের মধ্যে ভরে দিতে এবং থলেটি আমার পকেটে রাখতে। তবুও আমি থলেটি তাকে আবার দিতে চাইলুম, কিন্তু যখন গ্রহণ করল না তখন সেটি আমার পকেটে রাখাই ভালো মনে করলুম। চাষি এতক্ষণে ভালোভাবেই বুঝতে পেরেছে যে আমি বিচার বুদ্ধি সম্পন্ন একটি জীব। সে আমার সঙ্গে অনেক কথাই বলতে লাগল, কিন্তু কি জোর আওয়াজ, আমার কান বুঝি ফেটে যাবে। যদিও তার কথার কিছুই বুঝতে পারছিলুম না, তবুও সে যে একটা ভাষা অনুসরণ করছে তা বোঝা গেল। আমি একাধিক ভাষায় তার কথার জবাব দেবার চেষ্টা করছিলুম, যতদূর পারি চিৎকার করে, আর সেও তার কান আমার মুখের 2-3 গজের মধ্যে নিয়ে আসছিল, কিন্তু বৃথা, কারণ আমরা পরস্পরের ভাষা বুঝতে পারছিলুম না। এরপর সে তার মজুরদের কাজে পাঠিয়ে দিয়ে পকেট থেকে একটা রুমাল বার করল। রুমালটা দুভাঁজ করে মাটিতে রেখে নিচু হয়ে আমাকে রুমালের ওপর নামবার জন্য ইশারা করল। আমাকে যেখানে রেখেছিল সেখান থেকে 2 ফুট খানিক মতো লাফিয়ে আমি সহজেই রুমালের ওপর নেমে পড়লুম। আমি চিন্তা করলুম ওর আদেশ পালন করা আমার কর্তব্য। আমি রুমালের ওপর শুয়ে পড়লুম, আর চাষি রুমালের 4টে কোণ তার আঙুল দিয়ে জড়ো করে আমাকে তুলে নিল, আর সেইভাবে আমাকে ওর বাড়ি নিয়ে চলল। বাড়ি ফিরে সে তার বউকে ডেকে আমাকে দেখালো। কিন্তু ইংল্যান্ডের মেয়েরা যেমন ব্যাঙ বা মাকড়সা দেখে চিৎকার করে ভয় পেয়ে পালায়, চাষি বউও তেমনি আমাকে দেখেই ছুটে পালালো। যাই হোক, দূর থেকে আমার ব্যবহার ও তার স্বামীর ইশারা অনুসারে আমাকে কাজ করতে দেখে বউটি আশ্বস্ত হলো এবং ক্রমশ আমার প্রতি তার মনোভাব কোমল হলো। বেলা প্রায় 12টার সময় একজন ভৃত্য দুপুরের আহার নিয়ে এলো। 1 ডিশ মাংস একজন কর্মী চাষির জন্য উপযুক্ত পরিমাণ এনেছে। সেই ডিশটির ব্যাস 24 ফুট প্রায়। পরিবারের মানুষ হলো চাষি ও তার বউ, 3টে বাচ্চা আর বৃদ্ধ ঠাকুমা। ওরা টেবিল ঘিরে বসল। চাষি আমাকে টেবিলের এক পাশে বসিয়ে দিল। টেবিলটা 30 ফুট উঁচু। এত উঁচু টেবিল
আমি ভয়ে ভয়ে কিনারা থেকে যতটা পারি দূরে সরে বসলুম। পড়ে যাবার ভয় আছে তো। চাষি বউ এক টুকরো মাংস নিয়ে সেটা কুচি কুচি করে কেটে আর কিছু রুটি ছোট ছোট টুকরো করে একটা কাঠের প্লেটে দিয়ে আমার সামনে রাখল। আমি মাথা নুইয়ে তাকে অভিবাদন জানিয়ে আমার ছুরি কাটা বার করে খেতে আরম্ভ করলুম। আমাকে কাঁটা চামচ দিয়ে খেতে দেখে ওরা খুব মজা অনুভব করতে লাগলো। চাষি বউ তার দাসীকে বলল ওষুধ খাবার ছোট গ্লাস আনতে। ওদের ছোট গ্লাস আমার কাছে মস্ত বড়। বউ তাতে সুরা ঢেলে দিল, তা প্রায় 2 গ্যালন হবে। অনেক কষ্টে দুহাত দিয়ে সেই পাত্র ধরে ও শ্রদ্ধা সহকারে যতদূর সম্ভব উচ্চস্বরে ইংরাজিতে আমি চাষি বউয়ের স্বাস্থ্য কামনা করে সুরা পান করতে আরম্ভ করলুম। আমার কথা বলার ও পান করার ভঙ্গি দেখে ওরা এত জোরে হেসে উঠল যে আমার কানে তালা ধরে গেল। সুরার স্বাদ ভালো, অনেকটা আমাদের সাইডায়ের মতো। পান শেষ হলে চাষি আমাকে ইশারা করে তার ডিশের পাশে যেতে বলল। টেবিলের ওপর দিয়ে যেতে যেতে আমি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলুম, তবে আঘাত পাইনি। আমি তৎক্ষণাৎ উঠে পড়লুম। লক্ষ্য করলুম যে আমি পড়ে যাওয়াতে সকলে ব্যস্ত হয়ে পড়েছে। আমি সৌজন্য জানাবার জন্য সঙ্গে সঙ্গে আমার টুপি বার করে মাথার ওপর নাড়তে নাড়তে 3 বার আনন্দসূচক ধ্বনি করে ওদের জানিয়ে দিলুম যে পড়ে গিয়ে আমার কোনো চোট লাগেনি। তারপর আমি যখন আমার কর্তামশায়ের, এখন থেকে আমি চাষিকে কর্তামশাই বলবো, তার দিকে এগিয়ে যাচ্ছিলুম, তখন তার সবচেয়ে ছোট ছেলেটি, যে কর্তার পাশেই বসেছিল এবং দেখেই মনে হয় দুষ্টু, সে আমার পা ধরে টপ করে এত উঁচুতে তুলে ধরল যে আমি তো ভয়েই সারা। থরথর করে কাঁপতে লাগলুম। কিন্তু তার বাবা চট করে আমাকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে এত জোরে ছেলেটার কান মুলে দিল যে সেই জোর প্রয়োগ করলে ইউরোপের একদল ঘোড়া একেবারে কাত হয়ে যেত। কর্তা বলল ছেলেটাকে টেবিল থেকে তুলে নিতে। সাজা পেয়ে বালকটি আমার প্রতি ঘৃণাভাব পোষণ করল। কিন্তু ছেলেরা অমন একটু দুষ্টু হয়। আমার ছেলেরাও চড়ুই, খরগোশ, বেড়াল বা কুকুরের বাচ্চা নিয়ে দুষ্টুমি করে। তাই আমি হাঁটু গেড়ে কর্তামশাইকে ইঙ্গিতে অনুরোধ করলুম এবারের মতো বাচ্চাটাকে ক্ষমা করুন। বাবা আমার অনুরোধে ছেলেটিকে আবার তার চেয়ারে বসিয়ে দিলেন। আমি খুশি হয়ে এগিয়ে গিয়ে কর্তার হাতে চুম্বন করলুম। কর্তাও আমার হাতে চাপ দিয়ে জানালেন যে তিনিও খুশি হয়েছেন। ডিনার চলার সময় আমার কর্ত্রীর প্রিয় বেড়ালটি তার কোলে উঠে বসল। আমি আমার পিছন দিকে একটা অচেনা আওয়াজ শুনলুম, যেন একজন কারিগর তাদের মেশিনে মোজা বুনছে, কিন্তু তা নয়। আওয়াজের উৎস হলো সেই বেড়াল, সে গজরাচ্ছে। বেড়ালের মাথা আর থাবা দেখে অনুমান করলুম যে সেটি আমাদের একটি ষাঁড়ের চেয়ে 3 গুণ বড়। কর্ত্রী বিড়ালটিকে আদর করতে করতে খাচ্ছিলেন। যদিও আমি টেবিলের অপর প্রান্তে বিড়ালটি থেকে 50 ফুট দূরে ছিলুম, তবু পাছে বিড়ালটি লাফিয়ে উঠে আমাকে আঁচড়ে দেয়, এজন্য কর্ত্রী জীবটিকে শক্ত করে ধরেছিলেন। তা সত্ত্বেও তার মুখ দেখে আমার বেশ ভয় করতে লাগলো। বিড়ালটিকে আমি ভয় না করলেও পারতুম, কারণ যখন কর্তা আমাকে বেড়ালটা 3 গজের মধ্যে আমাকে বসিয়ে দিল, তখন বেড়াল আমার দিকে চেয়েও দেখল না। আমি আমার ভ্রমণের যে অভিজ্ঞতা লাভ করেছি তাতে দেখেছি যে কোনো হিংস্র জন্তুকে দেখে ভয় পেলে বা পালাতে থাকলে তাকে খেপিয়ে দেওয়া হয় এবং তখন সে আক্রমণ করে বা তাড়া করে। অতএব আমি এমন ভাব দেখালুম যে বেড়ালকে আমি মোটেই গ্রাহ্য করি না। তার মাথার কাছে 5-6 বার ঘুরেও এলুম। এমনকি তার কাছে 8 গজের মধ্যে এগিয়ে গিয়ে এমন ভাব দেখালুম যেন ওকে গ্রাহ্য করি না। দেখি কি বেড়াল মশাই নিজেকে গুটিয়ে নিচ্ছে, ও যেন আমাকেই বেশি ভয় পাচ্ছে। চাষিদের বাড়িতে যেমনটা হয়ে থাকে, 3-4টে কুকুর ঘরে ঢুকলো। কুকুরকে আমার তেমন ভয় নেই। একটা ম্যাস্টিফ কুকুর ছিল 4টে হাতির সমান, একটা গ্রেহাউন্ডও ছিল, সেটা ম্যাস্টিফের চেয়ে লম্বা হলেও আকারে ছোট। ডিনার যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন বছরখানেক বয়সের একটি বাচ্চাকে কোলে নিয়ে নার্স ঘরে ঢুকলো। আমাকে দেখেই তো বাচ্চা বায়না ধরল। বাচ্চাদের যা স্বভাব, সে আমাকে চায়, ভেবেছে নতুন কোনো খেলনা বুঝি। শেষে চিৎকার আরম্ভ করল। সেই চিৎকার লন্ডন ব্রিজ থেকে চেলসি পর্যন্ত শোনা যাবে।
মা তো ভালোবেসে আমাকে তুলে বাচ্চার কাছে নামিয়ে দিতেই সে আমার কোমর টিপে ধরে তুলে নিল এবং সঙ্গে সঙ্গে আমার মাথাটা তার হাঁয়ের মধ্যে ঢুকিয়ে দিল। ভয় পেয়ে আমি তো প্রাণপণে এত জোরে চিৎকার করে উঠলুম যে বাচ্চাও ভয় পেয়ে আমাকে ফেলে দিল। ভাগ্যিস মা তার অ্যাপ্রনটা তুলে ধরেছিল, নয়তো নিচে পড়ে গেলে আমার ঘাটটা নিশ্চয়ই মটকে যেত। ওদিকে বাচ্চার কান্না থামাবার জন্য তার নার্স বাচ্চার কোমর আটকানো একটা ডুগডুগি বাজাতে লাগলো, কিন্তু বাচ্চা কিছুতেই থামে না। তখন নার্স বাধ্য হয়ে ওকে বুকের দুধ খাওয়াতে লাগলো। আমার স্বীকার করতে বাধা নেই যে নার্সের ওই শরীর দেখে আমি যত বিরক্ত হয়েছিলুম এমন বিরক্ত আর কখনো হইনি। নার্সের শরীরের গঠন, আকার ও রং আমি কিসের সঙ্গে তুলনা করব তা বলতে পারছি না। মাপলে বিরাট হবে। সারা শরীর দাগ ও ফুসকুড়িতে ভর্তি, বিশ্রী দেখতে। এত বলতে পারছি কারণ আমি তো ওর কাছেই টেবিলে দাঁড়িয়েছিলুম, সবই ভালো দেখতে পাচ্ছিলুম। মনে পড়ল আমাদের ইংরেজ মহিলাদের শুভ্র ও সুন্দর শরীরের কথা। অবশ্য তারা আমাদেরই আকারের। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাদের ত্বক দেখলে তবে তার ত্রুটি ধরা পড়ে, নইলে নয়। আমি লিলিপুট দ্বীপে দেখেছি ওদের গায়ের রং ভারী চমৎকার, এমন আমি আর দেখিনি। ওই দ্বীপে আমার এক পণ্ডিত বন্ধু বলেছিল যে মাটিতে দাঁড়িয়ে সে যখন আমার মুখের দিকে তাকায় তখন আমার মুখ খুব ফর্সা আর ত্বক মসৃণ দেখায়, কিন্তু আমি যখন তাকে হাতে তুলে আমার মুখের কাছে নিয়ে এলুম তখন সে স্বীকার করল কাছ থেকে মোটেই ভালো দেখাচ্ছে না। সে বলল আমার মুখে অনেক গর্ত, দাড়ির গোড়াগুলো শুয়োরের লোমের চেয়ে 10 গুণ মোটা, আর মুখের রং ও নানা বর্ণের মিশ্রণ যা মোটেই ভালো বলা চলে না। অবশ্য আমার দেশে অন্যান্য পুরুষদের মতোই আমার রং ফর্সা, আর ঘুরে বেড়ালেও চামড়া রোদে বেশি পড়েনি। অথচ আমার সেই বন্ধু বলেছিল তাদের দেশের মেয়েদের অনেক ত্রুটি আছে, যেমন কারো মুখে বিন্দু বিন্দু বাদামি ছোপ আছে, কারোর হা মুখ বড়, নাক থ্যাবড়া, কিন্তু এসব ত্রুটি আমার চোখে পড়ত না, কারণ আমিও তাদের দেখছি অনেক দূর থেকে। সেই হিসেবে বলতে পারি নিকট থেকে দেখে এই দৈত্যদের আমি যে ত্রুটি দেখতে পাচ্ছি তাতে আমার পাঠকদের মনে হতে পারে ওরা বুঝি কুৎসিত, কিন্তু তা নয়। ওরা রূপবান না হতে পারে, কিন্তু সুদর্শন। আমার কর্তা চাষি হলেও আকার অনুসারে তার দেহের গড়ন ও মুখশ্রী উত্তম। ডিনার শেষ হলো, কর্তা আবার কাজে বেরোবেন। তার কণ্ঠস্বর ও হাত পা নাড়া দেখে বুঝলুম তিনি তার স্ত্রীকে বলছেন আমার দিকে যেন কড়া নজর রাখা হয় এবং যত্ন নেওয়া হয়। আমি ভীষণ ক্লান্ত, চোখে ঘুম জুড়ে আসছিল। আমার কর্ত্রী তা বুঝতে পেরে আমাকে তার নিজের বিছানায় শুইয়ে দিলেন ও পরিষ্কার একটি রুমাল ঢাকা দিলেন। রুমালটি আমাদের মানোয়ারি জাহাজের পালের চেয়ে বড় ও মোটা। আমি প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছিলুম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলুম আমি যেন আমার বাড়িতে আমার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে রয়েছি। বেশ ভালো লাগছিল, কিন্তু ঘুম ভেঙে যেতেই মেজাজ খারাপ হয়ে গেল। এখানে আমি একা 200 থেকে 300 ফুট চওড়া একটা মস্ত বড় ঘরে শুয়ে আছি। ঘরটা 200 ফুট উঁচু, আর যে খাটে শুয়ে আছি সেটা 20 গজ চওড়া। কর্ত্রী ঠাকুরুন তার সাংসারিক কাজে যাওয়ার আগে আমার ঘরে তালা লাগিয়ে গেছেন। মেঝে থেকে খাটটা 8 গজ উঁচু, কিন্তু প্রাকৃতিক কাজ সারবার জন্য খাট থেকে নিচে নামা দরকার, এবং দরজা খোলবার জন্য কাউকে ডাকাও যাচ্ছে না, কারণ যদি ডাকাডাকি করি তাহলে আমি যত জোরেই চিৎকার করি না কেন আমার ডাক অত দূরে রান্নাঘরে পৌঁছাবে না। আমার যখন এই রকম অবস্থা তখন পর্দা বেয়ে 2টো ইঁদুর উঠে এলো, তারপর সে 2টো খাটে নেমে এলো। একটা আমার মুখের কাছে এসে গেল। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলুম। উঠে দাঁড়িয়ে আমার ছোড়াখানা বার করলুম। ওরা আমার মতো একটা ক্ষুদে প্রাণীকে ভয় করবে কেন? ভয়ঙ্কর প্রাণী 2টো আমাকে দুদিক থেকে তেড়ে এলো। একটা ইঁদুর তো তার একটা পা আমার ঘাড়ে চাপিয়ে দিল, কিন্তু সে বেটা আর কিছু করার আগেই আমি আমার ছোড়া দিয়ে ওর পেটটা চিড়ে দিলুম। ইঁদুরটা আমার পায়ের কাছে পড়ে গেল। অপর ইঁদুরটা সঙ্গীর দুরাবস্থা দেখে পালালো, কিন্তু পালাবার আগে আমি ওর পিঠে ছোড়া দিয়ে আঘাত করলুম। সেখান দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। দম নেবার জন্য এবং সাহস ফিরিয়ে আনার জন্য আমি খাটের ওপর পায়চারি করতে লাগলুম।
এই ইঁদুরগুলো আমাদের এক একটা ম্যাস্টিক কুকুরের সমান, কিন্তু আরও চঞ্চল ও হিংস্র। আমি ছোড়া সমেত আমার বেল্টটি খুলে যদি ঘুমিয়ে পড়তুম, তাহলে তো ওরা আমাকে এতক্ষণে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো, তারপর বেমালুম খেয়ে ফেলতো। মরা ইঁদুরটার ন্যাজ মাপলুম, 1 ইঞ্চি কম 2 গজ। সেটাকে খাট থেকে সরাতে গিয়ে দেখি ব্যাটা তখনও বেঁচে আছে। ছোড়া দিয়ে গলায় আবার কয়েকটা আঘাত করতেই শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর কর্ত্রী ঠাকুরুন ঘরে ঢুকে আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে নিজের হাতে তুলে নিলেন। আমি মরা ইঁদুরটাকে দেখিয়ে দিলুম এবং নানাভাবে যখন বুঝিয়ে দিলুম যে আমার কোনো আঘাত লাগেনি, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন, মুখে হাসি ফুটল। তারপর তিনি পরিচারিকাকে ডাকলেন। সে একটা চিমটে এনে ইঁদুরটাকে তুলে জালনা দিয়ে বাইরে ফেলে দিল। কর্ত্রী আমাকে টেবিলে বসিয়ে দিলেন। আমি তাকে আমার রক্তমাখা ছোড়াখানা দেখিয়ে আমার জামায় মুছে খাপে ভরে রাখলুম। এরপর আমাকে যে কাজটা করতে হবে, সেই প্রাকৃতিক কাজটা আমার হয়ে কেউ করে দিতে পারবে না। তাই আমি তাকে ইশারায় বললুম আমাকে নিচে নামিয়ে দিতে। কিন্তু যা করতে চাই তা মহিলাকে বলতে শালীনতায় বাঁধল। তাই আর কিছু না বলে বাইরে বেরোবার দরজা দেখালুম এবং সেই সঙ্গে কোমর বেঁকিয়ে কয়েকবার অভিবাদন জানালুম। প্রথমে তার বুঝতে অসুবিধে হয়েছিল, তারপর আমাকে হাতে তুলে নিয়ে বাইরে এসে বাগানে নামিয়ে দিলেন। 200 গজ দূরে একটা জায়গা বেছে নিয়ে মহিলাকে কাছে আসতে বা দেখতে নিষেধ করে আমি 2টো সরেল পাতার আড়ালে নিজেকে ভারমুক্ত করলুম। আমি আশা করি আমার সহৃদয় পাঠকরা এইসব ব্যক্তিগত ব্যাপারের খুঁটিনাটি লেখার জন্য আমাকে ক্ষমা করবেন। এগুলি অবশ্যই তুচ্ছ এবং নিচুমনা ব্যক্তিদের কাছে এগুলি অশ্লীল মনে হবে, তথাপি এগুলির দার্শনিক ভাব ও কল্পনা প্রসারিত করতে হয়তো সাহায্য করবে এবং ব্যক্তি হিসেবে সাধারণ একজন মানুষকে কত রকম সমস্যায় পড়তে হয় তা জেনে তারা হয়তো এইসব অনুল্লেখযোগ্য ব্যক্তিগত ব্যাপারগুলো কাজে লাগাতে পারেন। এই জন্যই আমি কোনো আড়ম্বর বা অলংকার যোগ না করে সরল ও স্বাভাবিক ভাষায় আমার ভ্রমণ কাহিনী সত্য রূপ দেবার চেষ্টা করেছি। কিন্তু এই ভ্রমণ কাহিনী আমার মনে এমন গভীর রেখাপাত করেছিল যে আমি কোনো ঘটনায় বিস্মৃত হইনি, তাই লেখবার সময় কিছুই বাদ দিইনি। শুধু যেগুলি পাঠকদের একঘেয়ে মনে হতে পারে বা বিরক্তি উৎপাদন করতে পারে সেগুলি ছাড়া, যদিও ভ্রমণকারীরা তাদের সব কিছু লিপিবদ্ধ করে রাখে। শুনলেন জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিং নাগদের দেশের প্রথম পরিচ্ছেদ। কয়েকটি পর্বে পরিবেশিত হবে এই সম্পূর্ণ অভিযানটি। গল্পের সূত্রধার আমি সৌরভ রায়, শব্দগ্রহণ ও সম্পাদনা সৌরীশ ভট্টাচার্য, সমগ্র পরিকল্পনা ও গল্প পাঠে নীলাশিস বসু। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকুন। ফিরে আসবো আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়।